এবারে তো যথেষ্ট ভালো ফসল হয়েছে। হ্যাঁ মহারাজ, পরিসংখ্যান বলছে বিগত 10 বছরে এত ফসল কখনো হয়নি। তাহলে তো এবার কৃষ্ণনগর যথেষ্ট সমৃদ্ধশালী রাজ্য। যথার্থই বলেছেন মহারাজ। এবার কিন্তু আমাদের ভাবতে হবে যে এই ফসল বিক্রি করে রাজকোষে যে অতিরিক্ত অর্থ আসবে তা দিয়ে কি করা যায়। হ্যাঁ, ভাবো ভাবো, সকলে মিলে ভাবো। আমার মনে হয় এখনই ভাবার কোনো প্রয়োজন নেই। কেন কেন কেন? কেননা এবছর ভালো ফসল হলেও আগামী বছরও যে এমন মাত্রাতিরিক্ত ফলন হবে তার তো কোনো মানে নেই। সেটা একদিক দিয়ে ঠিক। হয়তো আগামী বছর অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির জন্য ফসল কম হতে পারে। সেই জন্য আমার মনে হয় রাজকোষের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে রাখা উচিত। আমিও গোপালের সঙ্গে একমত মহারাজ। গোপালের কথা তো শোনা হলো, তা মন্ত্রী তুমি এবার তোমার মত প্রকাশ করো। আমি বলছিলাম কি, অতিরিক্ত অর্থের সিংহভাগই প্রতিরক্ষায় খরচ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, প্রতিরক্ষায় খরচ করা? হ্যাঁ, মানে নতুন নতুন অস্ত্র শস্ত্র কেনা, এই আর কি। কেন 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 হঠাৎ কি এমন হলো যে নতুন অস্ত্র কিনতে হবে? মনে হয় পুরনো অস্ত্রে মরচে পড়ে গেছে। সাবধান গোপাল, সাবধান। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কথা বলছি না। মহারাজ, যেটা বলছিলাম আর কি, আমাদের তো শত্রুর আর অভাব নেই। শত্রু? কাকে শত্রু বলছো তুমি? প্রথম শত্রু মুর্শিদাবাদের নবাব, দ্বিতীয় শত্রু আমাদের প্রতিবেশী খাম্বাজ রাজ। কথাটা তুমি খারাপ বলনি বটে। বলা তো যায় না কখন তারা আবার কি করে বসে। তাই আত্মরক্ষার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন। আর তারই প্রথম পদক্ষেপ হচ্ছে নতুন অস্ত্র কেনা। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি কদিন ছুটি নিয়েছে, সে ফিরে এলেই এ ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলে নেব। সেনাপতিকে আবার এর মধ্যে টানার কি দরকার মহারাজ? ও তো শুধু তলোয়ার ঘোরাতে আর হুড়ুম দারুম করতেই জানে। কূটনীতি বা অস্ত্র কেনার ব্যাপারে ও কি বোঝে? আমি ভেবেছিলাম কোনো কথা বলবো না, কিন্তু আর কথা না বলে যে থাকতে পারছি না। অস্ত্রের ব্যাপারে সেনাপতি কিছু বোঝে না, আর যত বুঝে গেলেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, কথার মাঝে এভাবে মন্তব্য করতে থাকলে আমি কিন্তু তোমায় সভা থেকে বের করে দেব। তার আর কোনো দরকার নেই মহারাজ, আমাকে কদিনের জন্য ছুটি দিয়ে দিন, আমি আর রাজসভায় আসবো না। গোপালের সাহসটা একবার দেখছেন মহারাজ? ঠিক আছে, যাও যাও, তবে এমন ব্যবস্থা করব না যে চিরকালের জন্য তোমার এই রাজসভায় ঢোকা একেবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এ কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে যে? সভা কি ছুটি হয়ে গেল? সকলের নয়, শুধু আমারই ছুটি। শুধু তোমার ছুটি মানে? রাজসভা থেকে চলে এলাম। এরপর যতদিন মহারাজ আমাকে আর রাজসভায় না ডাকবেন ততদিন আমি ঘরে বসে থাকবো আর প্রাণ ভরে ঘুমোবো। এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, মহারাজের সঙ্গে কি কোনো গন্ডগোল হয়েছে? না, মহারাজের সঙ্গে ঠিক হয়নি, তবে হয়েছে আমাদের নতুন মন্ত্রী ওই ভগবানের সঙ্গে। ও, তা কি নিয়ে গন্ডগোলটা লাগলো শুনি? আর তুমি ঘরের বউ, তাই সবটা তোমার না শুনলেও চলবে। তবে এই বলে দিলাম আমি, ওই মন্ত্রী যেদিন মহারাজকে ভরাডুবি করে ছাড়বে সেদিনই মহারাজ টের পাবে। এখন একটু মুড়ি মেখে আনো দেখি, একটু জমিয়ে পেট পুজো করি। বুঝলে রানী, যত বয়স হচ্ছে গোপালের, মেজাজটাও না ততটাই গরম হয়ে উঠছে। কেন, গোপাল আবার কি করলো? দেখো না, অস্ত্র কেনা নিয়ে আজ রাজসভায় নতুন মন্ত্রীর সঙ্গে গোপালের একটু খিটিমিটি লেগেছে। তা এই ব্যাপারে আমি একটু বিরক্তি প্রকাশ করতেই গোপাল রেগে মেগে আমার অনুমতি ছাড়াই রাজসভা ছেড়ে বেরিয়ে গেল। আচ্ছা, গোপাল কোন পক্ষে ছিল? অস্ত্র কেনার দিকে নাকি অস্ত্র না কেনার দিকে? ওর রকম সকম দেখে তো মনে হচ্ছিল অস্ত্র না কেনার দিকে। আচ্ছা, হঠাৎ করে অস্ত্র কেনারই বা প্রয়োজন হয়ে পড়লো কেন? ওই মানে নতুন মন্ত্রী প্রতিরক্ষা ব্যাপারকে একেবারে ঢেলে সাজাতে চাইছে আর কি। তা প্রতিরক্ষা ব্যাপারকে ঢেলে সাজাবার দরকার হয়ে পড়লো কেন? এই দেখো, এত বড় রাজ্যের রানী হয়েও তুমি এই কথা বলছো? আরে আমাদের শত্রুত্ব আর অভাব নেই। দেখুন মহারাজ, এতদিন এই রাজ্যের রানী হয়ে আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয় আপনি যাদের শত্রু ভাবছেন তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে নেওয়ার থেকে বড় রাজধর্ম আর কিছু নেই। বলছো? হ্যাঁ বলছি,
কারণ যুদ্ধ মানেই তো অকারণে অর্থ আর লোকক্ষয়। কথাটা খুব একটা মন্দ বলনি রানী। বেশ, কালই রাজসভায় গিয়ে মন্ত্রীকে বলে দেব যে এখনই কোনো অস্ত্র কেনার প্রয়োজন নেই। গোপাল কাল রাগ দেখিয়ে রাজসভা থেকে চলে গেছে, তার মানে আমার পথের কাঁটা দূর হয়েছে। সেনাপতি আসতেও কদিন সময় লাগবে। এই ফাঁকে মহারাজকে রাজি করিয়ে অস্ত্র কেনার ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আহা, অস্ত্র কেনা মানেই নিজের টেকে কিছু ঢোকা। তাহলে সভার কাজ শুরু করা যাক। আচ্ছা মহারাজ, গোপালকে একবার ডেকে পাঠালে হতো না? না না না, ও যখন একবার তেজ দেখিয়ে চলে গেছে তখন ওকে ডাকার আর কোনো প্রয়োজন দেখি না। মন্ত্রী, এবার বলো আজ কোন বিষয়ে আলোচনা হবে? ওই মহারাজ, অস্ত্র। না না না, এখনই অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু মহারাজ, কালই তো আপনি অস্ত্র কেনার ব্যাপারে এক প্রকার রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ভেবে দেখলাম আমরা যাদের শত্রু বলে ভাবছি তাদের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়ার থেকে বড় রাজধর্ম যে আর কিছুই নেই। চলে, তার মানে অস্ত্র কেনা হবে না? আর অস্ত্র কেনা না হলে আমার ট্যাঙ্কে অর্থের আমদানি হবে কি করে? বাবা, আপনি কিন্তু ভুল করছেন মহারাজ। এই শত্রুদের সঙ্গে যেচে বন্ধুত্ব করতে গেলে তারা আমাদের দুর্বল ভেবে বসবে। হ্যাঁ, দেখো, যাদের তুমি শত্রু ভাবছো তারা তো তেমন ভাবে আমাদের সঙ্গে কোনো শত্রুতা করেনি। সবটাই তো আমাদের অনুমান মাত্র। অনুমানটাই অনেক সময় সত্যি হয়ে যায় মহারাজ। সে তুমি যাই বলো না কেন, তাহলে এটাই ঠিক হলো যে এখন কোনো অস্ত্র কেনা হচ্ছে না। কি গো দাদু, এটা নিয়ে কটা খেলে? আসলে আমার খিদেটা একটু বেশি তো, তাই বেশি করেই খাচ্ছি, বুঝলি? ওরে বাবা, বেলা যে অনেক হলো, আমি চলি রে। বলছি, কাল আবার খেলবে তো দাদু? হ্যাঁ, খেলবো খেলবো। যুদ্ধের ভড়কি দিয়েও যখন কাজ হলো না, তখন সত্যি সত্যি একটা যুদ্ধ লাগাতেই হবে। যুদ্ধ মানেই অনেক টাকার খেলা, আর টাকার খেলা বাড়ার সাথে সাথে আবারও খেলা শুরু হবে। এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। না, আজ রাতেই বেরিয়ে পড়তে হবে। কাকে চাই? আমি কৃষ্ণনগর থেকে আসছি। রাজাকে গিয়ে বলো বিশেষ দরকার। ঠিক আছে, অপেক্ষা করো। ভেতরে চলো, মহারাজ ডাকছেন। তোমাকে তো ঠিক চিনলাম না। না চেনাই স্বাভাবিক, কারণ আপনার সঙ্গে এই প্রথম আমার সাক্ষাৎ। আমি কৃষ্ণনগরের নতুন মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। কৃষ্ণনগরের পুরাতন মন্ত্রী অসুস্থ বলে নতুন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তা এত রাতে আমার কাছে কি প্রয়োজনে? আপনাকে গোপনে একটা খবর দিতে এলাম মহারাজ। গোপন খবর? এরকম? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র অতর্কিতে আক্রমণ করে আপনার রাজ্য দখল করে নিতে চায়। হ্যাঁ। সে কি বলছো তুমি?
কৃষ্ণনগরের সঙ্গে আমার সম্পর্ক তো খারাপ নয়। তাতে কি এসে যায় মহারাজ? আসলে জানেন তো, রাজ্য দখলের নেশা মানুষের সব সম্পর্ক, সকল বন্ধন নষ্ট করে দেয়। হ্যাঁ, আমাদের মহারাজের এখন হয়েছে সেই অবস্থা। তামাম বাংলার অধীশ্বর হওয়ার জন্য তিনি একেবারে পাগল হয়ে উঠেছেন। হ্যাঁ, তাহলে উপায়? উপায় একটাই, আগে ভাগে কৃষ্ণনগর আক্রমণ করে আমাদের মহারাজকে নিরস্ত্র করা। হ্যাঁ, প্রয়োজন হলে কৃষ্ণনগর জয় করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সমুচিত শাস্তি দেওয়া। কথাটা খুব একটা খারাপ বলনি। আচ্ছা, তুমি আমার প্রতি এত সদয় হলে কেন? এত রাতে খবর নিয়ে এলে কেন আমার কাছে? বলছি এক এক করে সব বলছি। এক, আমি যুদ্ধ চাই না, কারণ আমি জানি যুদ্ধের লাভের লাভ কিছুই হয় না, শুধু অকারণেই অর্থ আর লোকক্ষয় হয়। আর দুই, মহারাজ কৃষ্ণচন্দ্রের পাগলামিতে সারা রাজ্যবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তাদের এই পাগলামির হাত থেকে পরিত্রাণ দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কাল থেকেই আমি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিচ্ছি। 2-1 দিনের মধ্যেই কৃষ্ণনগর আক্রমণ করব, আর কৃষ্ণচন্দ্রকে সিংহাসনচ্যুত করে তোমাকেই বসিয়ে আসবো সিংহাসনে। ওরে বাহ, এ তো দুদিক দিয়ে লাভ। হ্যাঁ, যুদ্ধ বাঁধিয়ে পকেট গরম, আর যুদ্ধ শেষে মহারাজ হয়ে সিংহাসনে বসে পড়া। হ্যাঁ বাবা, আমি তাহলে যাই মহারাজ। তাহলে আর তোমাকে আটকাবো না, তুমি আসতে পারো। এই যে বলি, কি গো, আজ রাজসভায় যাবে তো? হ্যাঁ, আহা, একবার তো তোমায় বলেছি, মহারাজ নিজে ডেকে না পাঠালে আমি আর রাজসভামুখ হচ্ছি না। ও মা, কি কথা গো? দাও দাও দাও, বাজারের থলিটা দাও, দেখি ভালো কিছু মাছ পাই কিনা। দাঁড়াও, আনছি। কি বলছো কি বিজ্ঞানী? আমি তো ছিলাম ছুটিতে, আর সেই সময় আমাকে বাদ দিয়েই। তাহলে আর বলছি কি, নতুন মন্ত্রী তো অস্ত্র কেনার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছিল, আর সেই নিয়েই তো গোপালের সঙ্গে বিবাদ। অবশেষে মহারাজ রাজি হলেন না বলে নতুন মন্ত্রী কিছুটা দমে গেল। তবে মুখ দেখে খুব একটা খুশি বলে তো মনে হয়নি আমার। গোপাল ছাড়া রাজসভা? না না বিজ্ঞানী, মহারাজের অনুমতি নিয়ে আমি কালই গোপালকে রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। দেখো, চেষ্টা করে দেখো। প্রণাম মহারাজ। আচ্ছা, মন্ত্রী আসেনি? তাকে তো এখনো দেখতে পাচ্ছি না মহারাজ। তা সেনাপতি, ছুটি কাটানো কেমন হলো? ভালো মহারাজ। এ কি মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো কেন? ওই যে আসবার সময় হঠাৎ এক আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আচ্ছা, সকলেই যখন এসে গেছো, তাহলে সভার কাজ শুরু করা যাক। মহারাজ, আমি কি একটা কথা বলতে পারি? বলো বলো বলো। বলছিলাম কি, গোপালকে সভায় দেখছি না কেন? তেজ দেখিয়ে ও বাড়িতে বসে আছে। আপনার অনুমতি পেলে ওকে কি আমি ডেকে নিয়ে আসবো? না না না, তার কোনো প্রয়োজন নেই। গোপালকে ছাড়াই রাজসভার কাজ যেমন চলছিল তেমনই চলবে। কি ব্যাপার গুপ্তচর, হঠাৎ তুমি এলে? কোনো খবর আছে কি? মহারাজ, খুব একটা খারাপ খবর আছে। হ্যাঁ, খারাপ খবর? হ্যাঁ মহারাজ, আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য খাম্বাজ রাজ প্রস্তুত হচ্ছেন। বাবা, আমাদের বিরুদ্ধে যুদ্ধ? বলো কি? আচ্ছা, তোমার কোনো ভুল হচ্ছে না তো? না মহারাজ, আমি একেবারে পাকা খবর এনেছি। হ্যাঁ, কিন্তু যুদ্ধের কারণটা কি? সেটা ঠিক বলতে পারবো না। আসলে আমাদের রাজ্য জয় করাই খাম্বাজ রাজের উদ্দেশ্য। এবার বুঝতে পারলেন তো মহারাজ, কেন আমি অস্ত্র কিনতে বলেছিলাম? আচ্ছা গুপ্তচর, খাম্বাজ রাজ কি আমাদের রাজ্যের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা শুরু করে দিয়েছেন? এখনো করেননি, কিন্তু যতদূর জেনেছি তাতে কালকেই যুদ্ধযাত্রা শুরু করে দেবেন। হ্যাঁ, কালকে শুরু করলে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে পরশু। না না না, আর দেরি করা যায় না। সেনাপতি, তোমার সৈনিকদের প্রস্তুত হতে নির্দেশ দাও। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, তোমার অস্ত্র শস্ত্র যথেষ্ট পরিমাণে আছে তো? খাম্বাজরাজ ইতিমধ্যে কোনো আধুনিক অস্ত্র না কিনে থাকলে আমাদের যা আছে তা দিয়েই ওদের সাথে অনায়াসে মোকাবিলা করা যাবে মহারাজ। তাহলে এক্ষুনি গিয়ে খাম্বাজের মোকাবিলা করার জন্য সৈন্য প্রস্তুত করো। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। আমি তাহলে
এখন আসি মহারাজ, পরে যদি আরো খবর পাই তাহলে আপনাকে এসে জানিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন এসো। গুপ্তচরের কাণ্ড দেখে একেবারে পিত্তি জ্বলে যায়। ভেবেছিলাম অতর্কিতে হানা দিয়ে খাম্বাজরাজ কোথায় কৃষ্ণচন্দ্রকে তুড়ি মেরে তাড়িয়ে দেবে, তা না, গুপ্তচরটা ঠিক জানিয়ে দিয়ে গেল। দাঁড়াও, আগে একবার সিংহাসনে বসি, তারপর সব থেকে আগে ওটাকে তাড়াবো। হ্যাঁ মন্ত্রী, বলুন মহারাজ। এইসব বিপদে দিয়ে গোপাল আমাকে যেমন বুদ্ধি আর সাহস দিত, তুমি সেরকম পারবে তো? একবার যখন সুযোগ পেয়েছি তখন দেখুন না আপনার এই অধম মন্ত্রী কি করে। মনে রাখবেন, আপনার এই ভগবান কিন্তু 10-10টা গোপালের সমান। শোনো শোনো শোনো, খাম্বাজরাজ আমাদের কৃষ্ণনগর আক্রমণ করতে আসছে। 2-1 দিনের মধ্যেই যুদ্ধ লাগবে। সকলে তাই খুব সাবধানে থাকবে, আর খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবে না। শোনো শোনো শোনো। সে কি যুদ্ধ লাগবে? তাহলে তো মহা বিপদ। রাজায় রাজায় যুদ্ধ হবে আর প্রাণ যাবে উড়ুখাগড়ার। এবার ফসল ভালো হতে ভেবেছিলাম বছরটা খুব ভালোভাবে কাটবে, তা না এই কি উঠকো অশান্তি বলো দেখি। কি যেন বলছে না, যুদ্ধ লাগবে। এগো ভাই, এসব তুমি কি বলছো? কেন, মহারাজের খাস লোক হয়ে তুমি জানো না খাম্বাজরাজ আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে? সে কি? সকলে মনে রেখো, এই আক্রমণ প্রতিহত করে আমাদের জয়লাভ করতেই হবে। সেনাপতি, এসব কি শুনছি? ঠিকই শুনেছো গোপাল। আচ্ছা, আমাকে একটা দ্রুতগামী ঘোড়া দিতে পারো? ঘোড়া? ঘোড়া দিয়ে কি হবে? সব পরে বলবো, হাতে একনার সময় নেই। আর আমার এই ঘোড়া নিয়ে যাওয়ার খবরটা কিন্তু কেউ যেন জানতে না পারে, বুঝলে? ঠিক আছে, চলো দিচ্ছি। ব্যাপারটা মহারাজের কানে তুলে গোপালের বিরুদ্ধে ওনাকে আরো খেপিয়ে তুলতে হবে। হ্যাঁ, কি বলছেন কি মহারাজ? খাম্বাজরাজ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? হ্যাঁ, হ্যাঁ, আমার অতি বিশ্বস্ত গুপ্তচর তো সেই খবরই দিয়ে গেল। কিন্তু খাম্বাজরাজ তো আপনার বন্ধু ছিল। ভুল রানী, ভুল। রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না, সবটাই স্বার্থ আর রাজনীতির নোংরা খেলা। আচ্ছা, গোপালকে একবার খবর দিলে হয় না? গোপাল? ব্যক্তিগত মান অভিমানের সময় কিন্তু এখন নয় মহারাজ, এটা নয়। আমার এই অনুরোধটা আপনি রাখুন মহারাজ, গোপালকে ডেকে পাঠান। কাকে আর ডেকে পাঠাবেন মহারাজ? সে তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে। কি বলছো কি মন্ত্রী? গোপাল কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে? কিন্তু কেন? কিছু মনে করবে না রানীমা, আমার মনে হয় খাম্বাজরাজকে এই যুদ্ধের জন্য আসল উস্কানিটা গোপালই দিয়েছে। হ্যাঁ, আর যুদ্ধ আসন্ন দেখে সে সরাসরি ওই দলে অংশগ্রহণ করতে গেছে। আমার কথা বিশ্বাস না হলে কাউকে পাঠিয়ে জেনে নিন না এই মুহূর্তে গোপাল এই রাজ্যে আছে কি নেই। কিন্তু গোপাল এমনটা করবে কেন? বুঝতে পারছেন না? ওই যে সেদিন আপনি গোপালকে রাজসভা থেকে বের করে দেবেন বলেছিলেন, গোপাল হয়তো সেই অপমানের শোধ তুলছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল এত বড় নিমকহারাম? হে ঠাকুর, ঠাকুর, এই বিপদ থেকে কৃষ্ণনগরকে তুমি রক্ষা করো ঠাকুর। আর সেই সাথে এটাও প্রমাণ করো যে আমার গোপাল নেমখারাম নয় ঠাকুর। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সকলে জীবন বাজি রেখে যুদ্ধ করবে। মনে রাখবে, এই যুদ্ধের সঙ্গে আমাদের রাজ্যের মান ইজ্জত সব নির্ভর করছে। দেখুন মহারাজ, দেখুন আমার কথা সত্যি হলো কিনা। বেঈমান গোপাল আজ খাম্বাজ রাজার দলে। আক্রমণ! এটা কি হলো?
খাম্বাজরাজ সাদা পতাকা উড়িয়ে দিল কেন? কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, সন্ধি করতে এসেছি। তাহলে কেন এই যুদ্ধের আয়োজন? একজন আমাকে মিথ্যে খবর দিয়ে ভুল পথে চালিত করে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এক প্রকার বাধ্য করেছিল। সে কি? কিন্তু শেষ মুহূর্তে আর একজন আমার সেই ভুল ভেঙে দিল। সে বলল আপনি নাকি যুদ্ধ করতে চান না, আর যুদ্ধ মানেই তো অকারণ অর্থ আর লোকক্ষয়, এতে কারুরই ভালো হয় না। কিন্তু কে আপনাকে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করেছিল? এ আবার আপনার এই নতুন মন্ত্রী। সেরেছে, এ তো হাটে হাঁড়ি ভেঙে দিল। এখন তালে গলে আমি পালাই বাবা। কোথায় পালাচ্ছেন মন্ত্রী মশাই? একেবারে পালাতে দিও না গোপাল, ওর ব্যবস্থা আমি পরে করছি। কিন্তু আপনার ভুল কে ভেঙে দিল খাম্বাজরাজ? এ আবার আপনার এই চিরবিশ্বস্ত গোপাল। গোপাল? গোপাল তুমি? যাক, ভালোই ভালোই সব মিটে গেল। এবার আপনার এই বিশ্বাসঘাতক মন্ত্রীটির কি করবেন বলুন তো? ওকে ওকে আমি কঠিন শাস্তি দেবো। ওকে আমার হাতে ছেড়ে দিন। মিথ্যে কথা বলে আমাকে বিভ্রান্ত করার শাস্তিটা ওকে আমি নিজের হাতেই দিতে চাই। ও মহারাজ, আপনি নিজে হাতে মারুন কাটুন যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে এই খাম্বাজরাজের হাতে আমায় তুলে দেবেন না। নিজের রাজ্যে নিয়ে গিয়ে ও কিন্তু খুব মারবে, ভীষণ মারবে মহারাজ, খুব লাগবে আমার। মেয়ের একবারে হাড়গোড় ভেঙে দেবে। ও মহারাজ, চুপ হতো ছড়া, তা আমরা হয়ে আবার বাচ্চার মতো কাঁদা হচ্ছে। চল চল, তোর কি হাল করি দেখবি, চল। গোপাল, গোপাল তুমি না থাকলে আজ কিন্তু একটা বড় বিপদ হতে পারত। জয় গোপালের জয়। আমাদের কেন ডেকে পাঠিয়েছেন মন্ত্রী মশাই? কোনো কাজ আছে কি? কাজ তো আছেই, তবে খুবই সামান্য। বলুন কি করতে হবে, বলুন। এটা সময় মতো জানিয়ে দেবো। হ্যাঁ, এখন তো রায়। সব দিক আট ঘাট বেঁধে তবেই নামতে হবে। দেখি দেখি আবার কি করে পার পায় ওই গোপাল ভাঁড়। আরে এসো এসো এসো। কিছু কি ভেবেছেন? ভেবেছি মানে চিন্তা ভাবনা মতো কাজও শুরু করে দিয়েছি। হ্যাঁ, তাই নাকি? পরিকল্পনাটা একটু খুলে বললে হয় না? হ্যাঁ, এবারে শোনো, আমাদের রাজ্যে যেসব বিদেশিরা ব্যবসা করতে আসে তাদের শিখিয়ে দিতে হবে যে কি শেখাবেন মন্ত্রী মশাই? তারা মহারাজের কাছে গিয়ে বলবে যে কৃষ্ণনগরে ব্যবসা করার জন্য গোপাল তাদের কাছ থেকে লভ্যাংশ চাইছে, আর এই জন্য তাদের এখানে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা এই কথা বললে মহারাজ বিশ্বাস করবেন? বিশ্বাস করাবার জন্য কতগুলো ঘটনা ঘটাতে হবে, আর সেই কাজ আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তোমরা শুধু দেখে যাও, আর সময় এলে আমার কথায় সায় দিয়ে যাও, ব্যাস এতেই হবে। শুধু সায় কেন, আপনি যা বলবেন আমরা তাই করব, কেননা গোপালের এই মাতব্বরি আর সহ্য হচ্ছে না। বুঝলে পুটির বাবা, ভালো দেখে একটা ধান জমি কেনার স্বাদ আমার বহুদিনের, শুধু অর্থের অভাবে সেই স্বাদ এতদিন পূর্ণ হচ্ছিল না। সে তো আমি জানি, কত কষ্ট করে টাকা কটা জমিয়েছ, আর আমারও সন্ধানে এই জমিটা ছিল। এখন ভগবানের দয়া সবকিছু পাকা হলেই মঙ্গল। আচ্ছা, জমিটার কত দূরে? এই তো প্রায় এসে গেছি। ওই দেখো জমি দেখা যাচ্ছে। আসুন আসুন গোপাল বাবু। আপনি আমাকে চেনেন? শুধু আমি কেন, আপনার মতন মানুষকে সারা কৃষ্ণনগর চেনে। আসুন জমিটা দেখে নিন। দেখুন, আমি শুধু পাত পেড়ে ভাত খেতে পারি, কিন্তু ভাতের নেপথ্যে ধান বা ধানের জমির ব্যাপারে আমার কিন্তু বিন্দু বিসর্গ জ্ঞান নেই। পুটির বাবা বলেছে ভালো, তাই দেখতে চলে এলাম। তাহলে আমার জমির ব্যাপারে আমি বলি। জমি আমার খুবই উর্বর, একেবারে দু ফসলা, আর বিঘা প্রতি ধানের ফলন এই অঞ্চলে সব জমির থেকে ভালো। তাহলে বেচছেন কেন? আসলে একটু টাকার দরকার পড়েছে, তাই পুটির বাবা বলেছিল আপনি নাকি 2 বিঘা নেবেন। হ্যাঁ, দুটি মাত্র প্রাণী আমরা, তাই 2 বিঘাই যথেষ্ট। এই নিন অগ্রিম বাবদ কিছু টাকা। এরপর সময় মতো একদিন এসে বাকি টাকা দিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে যাব।
ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা মহারাজ, গোপালকে আজ রাজসভায় দেখছি না কেন? গোপাল আর ছুটি নিয়ে একটা বিশেষ কাজে অন্য গ্রামে গেছে। কি কাজ কিছু বলে গেছে কি? না, কি কাজ সেটা কিছু বলে যায়নি, তবে এটুকু বলে গেছে যে ফিরতে সন্ধে হয়ে যাবে, তাই আজ আর রাজসভায় আসবে না। গোপাল বাড়ি নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। কিন্তু মহারাজ, রাজকার্যের কিছু ব্যাপারে কথা বলার জন্য গোপালকে যে আমার খুবই দরকার ছিল। দরকার ছিল তা সে কথা আগে বললেই পারতে, তাহলে গোপালকে আজ আর ছুটি দিতাম না। খুবই মুশকিল হয়ে গেল মহারাজ, মানে গোপাল ছাড়া আজকের সভা তো তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর কি করা যাবে, আজকের মতো রাজসভা ছুটি দিয়ে দিচ্ছি। আমার শরীরটাও আজ তেমন ভালো নেই। তোমরা তোমরা সকলে এসো। এক্ষুনি এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আজকের মুলতুবি সভা না হয় কালকেই হবে। বটা, বটা, বাড়ি আছিস নাকি? এই বটা। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। শোন, আজই তোদের একটা কাজ করতে হবে। তা ওটা কোথায়? ওকে নিয়ে আর চিন্তা করবেন না, কাজের কথাটা শুরু করে বলে ফেলুন, আমি ফুরুত করে ঘটাকে ঠিক খুঁজে নেব। তাহলে শোন, তাহলে বুঝতে পেরেছিস তো কি করতে হবে? একেবারে পরিচ্ছন্ন জলের মতো বুঝতে পেরেছি। তা কখন করতে হবে? এক্ষুনি। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো, আমাদের তককে তককে থাকতে হবে। তাহলে তো এখন একটু লুকিয়ে থাকতে হয়। মনে হচ্ছে পুকুর থেকে জল আনতে গেল। চল, এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলি। আরে আরে আরে, পায়ে একটা কি ঠেকলো না? এটা তো কাপড়ের একটা ছোট পুটলি। ভেতরে কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার পুটলি খুলে দেখতে হবে ভেতরে কি আছে। হ্যাঁ, আমি কি দেখছি? হ্যাঁ, সোনার মুদ্রা। হ্যাঁ, এ দিয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভগবানে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান ছাড়া আমায় কে দেবে? আমার দুঃখ দুর্দশা দেখে তিনি দিয়ে গেছেন এই সোনার মুদ্রা। জয় ঠাকুর, জয় ঠাকুর। রে, ঠিক জায়গা মতো রেখে এসেছিস তো? একেবারে। গোপালের বউ ওই স্বর্ণ মুদ্রা থলিটা দেখতে পেয়েছো তো? দেখতে পেয়েছে মানে, দেখতে পেয়ে ঘরের ভিতরে নিয়ে চলে গেছে। তারপর ওই পুটুলির ভেতর স্বর্ণমুদ্রা দেখে যাকে বলে ওই চোখ একেবারে ছানা বড়া। খুব ভালো, খুব ভালো। এই নে তোদের পারিশ্রমিক। পরে আবার তোদের ডেকে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। আরে ব্যাপার কি গোপাল, একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে সোজা রাজসভায়? আগে মহারাজ, আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, তাই সবাইকে একটু মিষ্টি মুখ করাতে ইচ্ছে হলো। তাই ইচ্ছের কারণটা জানতে পারি কি? কেন জানতে পারেন না মহারাজ? আসলে অনেক দিন থেকেই একটা ভালো ধান জমি কেনার ইচ্ছে ছিল মনের মধ্যে। পুঁটির বাবা একটা ভালো ধান জমির সন্ধান দেওয়াতে কাল পুঁটির বাবাকে সঙ্গে নিয়ে পাকা কথা বলে জমির বায়না দিয়ে এলাম। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তা কি এনেছো?
রসগোল্লা না সরপুরিয়া? আগে ওই ভোলা ময়রার দোকানের গরম রসগোল্লা। তাহলে দাও দাও, সকলকে মিষ্টি মুখ করাও। গোপাল, মানে বলছি ওই রসগোল্লা বাঁচলে আমাকে কিন্তু তা দিও। মহারাজ, সকলে আমাকে পেটুক বলে, কিন্তু আপনিও দেখছি কিছু কম যান না। বলছি এইসব কথা আবার যেন তোমাদের রানীমাকে বলে দিও না। তাহলে বুঝতে পারলেন তো আমাদের কি করতে হবে? হ্যাঁ, সে তো বুঝতেই পারলাম, কিন্তু গোপাল তো আমাদের এসব কিছু বলেনি। গোপালের নামে এত বড় একটা মিথ্যে বলবো? বলতে পারবে না, তাই তো? তাহলে তোমরা তোমাদের সত্য আঁকড়েই পড়ে থাকো। তবে মনে রেখো, আমাকে খুশি করতে না পারলে তোমরা কিন্তু এই কৃষ্ণনগরে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, কারণ এই রাজ্যে আমি এখন শেষ কথা। হ্যাঁ, আহা, রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমরা কি করবো না বলেছি? এই তো বুদ্ধিমানের মতো কথা। তাহলে যত তাড়াতাড়ি পারো মহারাজের কাছে যাও। কি মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, ঢুকেছে মন্ত্রী মশাই, ঢুকেছে। বলো কি ব্যাপার? জানতে এলাম যে গোপালের ব্যাপারে আপনি কতটা এগোতে পারলেন। বলতে পারো অনেকটাই এগোতে পেরেছি। যে বিদেশি বণিকেরা এসেছিল ওদের সঙ্গে কথা বলে নিলাম। ওদিকে পটা ঘটাকে দিয়ে গোপালের বাড়িতে স্বর্ণমুদ্রার পুঁটুলি ফেলে রেখে এসেছি। তাহলে তো কাজ অনেকটাই হয়ে গেছে। এখন আমার কথা মতো বণিকেরা মহারাজের কাছে গিয়ে শুধু নালিশটা করলেই হলো, ব্যাস। আচ্ছা, ধরলাম বণিকরা মহারাজের কাছে গিয়ে নালিশ করলো, কিন্তু গোপাল যে ঘুষ খেয়েছে সেটা আপনি প্রমাণ করবেন কি করে? আরে না জেনে গোপালই তো আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। কিরকম? এতদিন জমি না কিনে গোপাল এখনই বা জমি কিনলো কেন? জমি কেনার অর্থ পেল কোথায়? ব্যাপারটা কেমন দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে না? ঠিক ঠিক, একেবারে ঠিক। সত্যি মন্ত্রী মশাই, আপনার কূটবুদ্ধির কোনো তুলনা হয় না। এখন তোমরা শুধু দেখে যাও ওই কূটবুদ্ধি দিয়ে আমি কি কি করি। 1 মাসের মধ্যে গোপালকে যদি ঘুষখোর অপরাধ দিয়ে এই কৃষ্ণনগর থেকে তাড়াতে না পারি, তাহলে নিজের নাম আমি নিজেই পাল্টে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, এই শোনো না, কাল থেকে একটা কথা তোমায় বলি বলি করেও বলতে পারছি না গো। হ্যাঁ বাবা, কি এমন কথা যে বলি বলি করে বলা যাচ্ছে না? আসলে হয়েছে কি, আমাদের বাড়িতে ভগবানের দান পড়েছে গো। তা ভগবান কি দান করে গেলেন আমাদের বাড়ি? টাকা পয়সা না সোনা গয়না? সেটাই তো বলছি গো, কাল তো তুমি বাড়ি ছিলে না, আমি পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম। তা বলবো কি তোমায়, তা জল এনে দেখি আমাদের ঘরের দরজার সামনে একটা পুঁটলি পড়ে আছে গো। হ্যাঁ, তা পুঁটলির ভেতর কিছু ছিল কি? সেটাই তো বলছি। ঘরে এসে পুঁটলি খুলে দেখি তার মধ্যে বেশ কিছু স্বর্ণ মুদ্রা গো। হলো কি, স্বর্ণ মুদ্রা? হ্যাঁ হ্যাঁ গো, স্বর্ণ মুদ্রা। এতগুলো স্বর্ণ মুদ্রা দয়াময় ভগবান ছাড়া কে আর দিয়ে যাবে বলো? হ্যাঁ, ভগবানই তো দিয়ে গেছে গিন্নি। তবে এ মনে হয় দয়াময় ভগবান নয়, এ হচ্ছে শয়তান ভগবান। কি গো, স্বর্ণ মুদ্রা দেখে এমন থম মেরে গেলে কেন? না না, কেন মারবো থম? আমি শুধু ভাবছি ভগবানের দম। ভগবানের দম মানে? দেখো, পৃথিবীতে এত লোক থাকতে ভগবান কিনা বেছে বেছে আমাদেরই স্বর্ণ মুদ্রা দিলেন। সত্যি দম আছে বটে ভদ্রলোকে। এমন করে দয়াময়কে ভদ্রলোক বলে খাটো করো না গো। না না না, খাটো আবার কে করছে গিন্নি? তাই এই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করতে চাও তুমি? ওই তো এই বাড়িটা একটু মেরামত করব, আর বাকিটা দিয়ে আমার মনের মতো গয়না করাবো। ঠিক আছে, তাই বানিও। মহারাজ, দুজন বণিক আপনার সঙ্গে দেখা করতে চায়। বণিক? ঠিক আছে, নিয়ে এসো।
সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত সুপ্রভাত। তা বলো, কি বলতে এসেছো? আগে মহারাজ, বড় আশা নিয়ে আমরা আপনার রাজ্যে বাণিজ্য করতে এসেছিলাম, কিন্তু কিসের কিন্তু? মনে হচ্ছে এ রাজ্যে বাণিজ্য করা আর আমাদের সম্ভব হবে না। কেন কেন কেন? আসলে ওই উঠতে বসতে উৎকোচ, মানে ওই ঘুষ দিতে হচ্ছে তো। হ্যাঁ, খুব ঘুষ দিতে হচ্ছে? তা কে চাইছে সব? আসলে সে আপনার বড় কাছের লোক। কাছের লোক হোক আর যাই হোক, তার নামটা আমায় বলো। আগে গোপাল, মানে ওই গোপাল ভাঁড়। গোপাল? আগে হ্যাঁ, ওই গোপাল ভাঁড় প্রতিবার কাজ শুরু করার আগে তাকে উৎকোচ দিতে হয়। না দিলে এ রাজ্যে বাণিজ্য করতে দেবে না বলে আমাদের ভয় দেখায়। তোমরা সত্যি বলছো তো? আমাদের কথা বিশ্বাস না হলে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন। আচ্ছা, গোপাল কি হাতে করে ঘুষ নেয়? না মহারাজ, ওর বাড়ির দরজায় পুটুলি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতে বলে। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। গোপাল ঘুষ খাচ্ছে, আর মনে হচ্ছে সেই ঘুষের টাকা দিয়ে ধান জমি কিনছে। ছি 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 ছি, এত বড় অধঃপতন ওর! না না না, ব্যাপারটার আগে অনুসন্ধান করতে হবে। আমার বাড়িতে কে গোপনে স্বর্ণ মুদ্রা রেখে গেল সেটা জানতেই হবে। পুটি আছিস নাকি? পুটি, বলো দাদু। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গো দাদু? শোন, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোরা গোপনে আমার বাড়িটার উপর একটু নজর রাখ। মানে কে আসছে, কে যাচ্ছে, কে আবার আমার বাড়ির দরজায় কিছু রেখে যাচ্ছে কিনা, এইসব আর কি। ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, যেমন যেমন বললে তেমনই কাজ হয়ে যাবে। তাহলে আমি আসি। কাজ সেরে এসেছি মন্ত্রী মশাই। আপনার কথা মতো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে বিষ ঢেলে এসেছি। বাহ বাবা, খুব ভালো কাজ করেছো। বাহ বাহ। আমরা তো আপনার কথা মতো কাজ করে এলাম, এবার আমাদের দিকটা আপনি দেখবেন তো মন্ত্রী মশাই। যাতে করে কর ফাঁকি দিয়ে এখানে ব্যবসা করা যায়। হবে হবে, সব হবে। আগে তো উৎকোচের দায় গোপালকে উৎখাত করি, তারপর একে একে শুরু হবে আমার খেলা। গিনি, আমি রাজসভায় চললাম। আমার মনে হচ্ছে ভগবান আবার তোমার উপর দয়া করবেন। আমি চলি গিন্নি। উফ, কি মশারে বাবা, এই কামড়ের কি জ্বালা! তার উপরে এই হইতে এক নতুন জ্বালা। মাঝে মধ্যে এই গোপালের বাড়ির সামনে ঘাপটি মেরে বসে থাকতে হবে, এবং গোপাল আর গোপালের বউ বাড়ি থেকে বেরিয়ে গেলে পুঁটলি ফেলে রেখে যেতে হবে ওর ঘরের দরজায়। এ আপনি কি বলছেন মহারাজ? বিদেশি বণিকদের কাছ থেকে গোপাল ঘুষ খাচ্ছে? হ্যাঁ, বণিকরা তো সে কথাই বলে গেল। কিছু মনে করবেন না মহারাজ, কিছুদিন ধরেই গোপালের চালচলনে আমারও কিছু কিছু সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, সন্দেহ হচ্ছিল? হ্যাঁ মহারাজ, সন্দেহ। আর সেই সন্দেহ আরো বেড়ে গেল যখন ও জমি কিনলো। হ্যাঁ, আচ্ছা মহারাজ, দুম করে গোপাল এতগুলো টাকা পেল কি করে? হ্যাঁ, শোনো মন্ত্রী, তুমি আর আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো। তাহলে কাল সকালে বটা ঘটাকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গোপালের বাড়ি ফেলে রেখে আসতে বলতে হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। তাহলে বুঝলে তো
দাদু আসল কাণ্ড? খুব বুঝলাম। এবার ভালো করে শোন, তোদের আর কি কি করতে হবে। এই তো দুইজনেই আছিস। শোন, খুব তাড়াতাড়ি গিয়ে এই পুটুলিটা গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসতে হবে, বুঝলি? ঠিক আছে, আপনি চলে যান, আমরা ফেলে দিয়ে আসছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে? না মানে বাবা, মন্ত্রী মশাইয়ের কথায় নেচে আমায় হাতে নাতে ধরতে এসেছেন তো? কিন্তু সেগুড়ে যে বালি মহারাজ। মানে অতি সরল। মন্ত্রী মশাইয়ের কথা মতো যারা আমার বাড়ির সামনে স্বর্ণ মুদ্রার পুটলি রেখে যায়, আজ তারাই বামাল সমেত নিজেদের ঘরে তালাবন্দি হয়ে আছে। যদি দেখতে চান তাহলে আসুন আমার সঙ্গে। ও কি কেটে পড়ছেন কেন? আপনাকে যে যেতে হবে আমার সঙ্গে। ওরে, কে দরজা বন্ধ করে দিলি রে? ওরে খোল খোল, দরজাটা খোল। নে পুটি, দরজাটা খুলে দে। আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই নতুন মন্ত্রীর কথা মতো আমরাই গোপালের বাড়ির দরজায় স্বর্ণ মুদ্রার পুটুলি ফেলে এসেছি। ভগবান, আমাদের ছেড়ে দিন। 111, 112। আর পারছি না মহারাজ। ওসব কোনো কথা শুনছি না। কান ধরে সকলের সামনে 2500 বার উঠবস তোমায় করতেই হবে। এবার বলো, তোমরা মিথ্যে কথা বললে কেন? এই মন্ত্রী মশাই আমাদেরকে বলেছিল গোপালের নামে মিথ্যে কথাগুলো আপনার কাছে বলতে। আসলে কিন্তু গোপাল কোনোদিন ঘুষ খায়নি মহারাজ, উল্টে এই মন্ত্রী মশাই আমাদের কাছ থেকে ঘুষ খেয়েছে। মন্ত্রী বলেছিল আর তোমরা বলতে চলে এলে? ঠিক আছে, তোমাদেরও কান ধরে 1000 বার করে উঠবস করতে হবে। গুলটে, তুই এদেরটা গুনবি। একটু ভুলচুক হলে আবার নতুন করে গোনা। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আগে তো উঠবস করো, তারপর দেখবো ক্ষমা না কারাগারে জমা। মন্ত্রী মশাই, তাহলে কে ঘুষ খায়, আমি না আপনি? আমি। চলো চলো রাজ জ্যোতিষী, এবার মনে হয় আমাদের নিয়ে টানাটানি করবে। আপনারাও কি এর মধ্যে আছেন নাকি? না না না, কখনো না, কখনো না, নয়ন, কখনো নয়ন। বুঝলেন মহারাজ, উত্তেজিত হলে আর ভয় পেলে আমাদের রাজপণ্ডিত কিন্তু অং বং চং শুরু করে দেয়।